রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন খবরে সয়লাব সোশ্যাল মিডিয়া। যেসব খবরে বলা হচ্ছে পুতিন শুধু হাসিনার সাথে দেখাই করেননি, বরং পুতিন নাকি হাসিনাকে রাশিয়াতে আশ্রয়ও দিতে প্রস্তুত। আসলেই কি এমন ঘটনা আদৌ ঘটেছে, নাকি এটা নিয়ে চলছে আরেক ধরনের রাজনীতি? একটা সাধারণ রুটির জন্য মানুষকে রাতের বেলা বেকারির সামনে লাইন ধরতে হচ্ছে। এর সঙ্গে আছে তাদের মুদ্রা লিরার ভয়াবহ পতন। ডলারের বিপরীতে লিরার দাম পড়তে পড়তে এমন পর্যায়ে পৌঁছেছে যে আন্তর্জাতিক বাজারে তুরস্কের অবস্থান খুবই দুর্বল হয়ে গেছে। এই অর্থনৈতিক বিপর্যয়ের সবচেয়ে বড় দায় চাপছে প্রেসিডেন্ট এরদোয়ানের ওপর। একসময় নিজেকে বড় নেতা ভাবলেও তার জনপ্রিয়তা এখন নেমে এসেছে খুব নিচে। ভুল নীতি আর ভুল সময়ের সিদ্ধান্ত তুরস্ককে কোণঠাসা করে ফেলেছে। আরেকদিকে তুরস্কের পুরনো রাজনৈতিক অবস্থানও এখন তাদের বিপদ বাড়িয়ে দিচ্ছে। অনেক সময় তুরস্ক ভারতের বিরুদ্ধে সরাসরি বক্তব্য দিয়েছে, কাশ্মীর সহ নানা বিষয়ে ভারতকে ছোট করে দেখানোর চেষ্টা করেছে। সেই আচরণ ভারত ভুলে যায়নি। ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বলা হচ্ছে ভারত সফরকালে মোদি পুতিনকে যে খাতিরটা করেছেন, গত 100 বছরে ভারত কাউকে সেটা করেনি, না ট্রাম্প বা অন্য কেউ। রাশিয়া প্রশ্নে প্রচণ্ড চাপে থাকা ভারত যেন ট্রাম্পকে চোখে আঙুল দিয়ে বুঝিয়েই দিল, রাশিয়া ভারত প্রেম আগে, পরে বাকি দুনিয়া। পুতিন এমন সময় ভারতে আসলেন, ঘোষণা করলেন ইউক্রেনের দনবাস তিনি দখল করবেনই। এসব ঘটনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে পুতিন হাসিনার বৈঠকের খবর। একে তো পুতিন হাসিনা পুরনো মিত্র, তার উপর দেশটা ভারত। আওয়ামী লীগের বাংলাদেশ, ভারত, রাশিয়া 71 প্রশ্নে এই 3 দেশ যেন 3 ভাই। হাসিনাকে নিয়ে ভারত দিন কয়েক আগেও দোটানায় থাকলেও সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বললেন, শেখ হাসিনার যতদিন ইচ্ছে ততদিন তিনি ভারতে থাকবেন। অর্থাৎ শেখ হাসিনার প্রতি ভারত আর কোনো রাগঢাক রাখছে না। তো ভারতে পুতিনের এহেন সফরে কোন পক্ষ কি পাচ্ছে, এ নিয়ে আলোচনা আগানো যেতে পারে। দিল্লির হায়দ্রাবাদ হাউসে মোদি আর পুতিনের এই বৈঠকের দিকে যখন সারা বিশ্ব তাকিয়ে, তখন পর্দার আড়ালের ঘটনাগুলো আসলে সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। নরেন্দ্র মোদি এবং ভ্লাদিমির পুতিনের এই বৈঠকটি কেবল দুটি রাষ্ট্রপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ছিল না। বিশেষজ্ঞদের মতে এটি ছিল পশ্চিমা বিশ্বের চোখে চোখ রেখে এক ধরনের শক্ত অবস্থানের জানান দেওয়া। প্রোটোকলের তোয়াক্কা না করে মোদি যেভাবে পুতিনকে আলিঙ্গন করেছেন, তাতে স্পষ্ট বার্তা ছিল ওয়াশিংটন বা ব্রাসেলস কি ভাবল তাতে নয়াদিল্লির কিচ্ছু যায় আসে না। ইউক্রেন ইস্যুতে যখন পুরো ইউরোপ এবং আমেরিকা রাশিয়াকে একঘরে করে ফেলার মিশনে নেমেছে, তখন মোদির এই উষ্ণ অভ্যর্থনা প্রমাণ করে যে রাশিয়ার সাথে ভারতের সম্পর্কটা কোনো সাময়িক বাণিজ্যের উপর দাঁড়িয়ে নেই, এর শেকড় আরও অনেক গভীরে। এই গভীরতা বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে সেই ঐতিহাসিক বন্ধুত্বের দিকে যা সময়ের পরীক্ষায় বারবার উত্তীর্ণ হয়েছে। এই সফরেও সেই ঐতিহাসিক আস্থার প্রতিফলন দেখা গেল। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে কেন পুতিনের এই ভারত সফর, বিশেষ করে এমন এক সময়ে যখন ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরছে এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক বিশাল পট পরিবর্তন ঘটে গেছে। বিশ্লেষকরা মনে করছেন এই সফরের টাইমিংটা খুবই গুরুত্বপূর্ণ। এর বাইরেও ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড এখন রাশিয়ান অস্ত্র। S-400 মিসাইল সিস্টেম থেকে শুরু করে যৌথভাবে AK-203 রাইফেল উৎপাদন সবই এই বন্ধুত্বের ফসল। ভারত জানে চীন এবং পাকিস্তানের মতো প্রতিবেশীদের মোকাবেলা করতে হলে রাশিয়ার অত্যাধুনিক প্রযুক্তির কোনো বিকল্প নেই। কিন্তু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে এসে এবং সেখানে রাজকীয় সম্মান পেয়ে পুতিন সেই ন্যারেটিভকে এক ফুৎকারে উড়িয়ে দিয়েছেন। তিনি দেখালেন যে এশিয়াতে তার বন্ধুদের কোনো অভাব নেই। এছাড়া রাশিয়ার অর্থনীতির উপর পশ্চিমা নিষেধাজ্ঞার যে চাপ, তা আটকাতে ভারতের মতো বিশাল বাজারের প্রয়োজন ছিল তার। পাশাপাশি ব্রিক্স এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মতো প্ল্যাটফর্মগুলোতে ভারতের সমর্থন নিশ্চিত করাটাও পুতিনের জন্য একটি বড় কূটনৈতিক বিজয়। তবে এই পুরো ঘটনার পেছনে সবচেয়ে বড় যে খেলাটি চলছে তা হলো আমেরিকা বনাম রাশিয়া চীন ব্লকের আধিপত্য বিস্তারের লড়াই। বিশ্লেষকরা দীর্ঘদিন ধরেই বলে আসছেন, আমেরিকা এই অঞ্চলে, বিশেষ করে বঙ্গোপসাগরের আশেপাশে তাদের একটি শক্ত ঘাঁটি গড়ে তুলতে চায়। খেলা
সব সময় একরকম থাকে না। কখনো বন্ধুত্ব গুরুত্ব পায়, আবার কখনো আগের কথা মনে করিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। আজ যে দেশটিকে নিয়ে এত আলোচনা, সেটি হলো তুরস্ক। একসময় ইউরোপ আর এশিয়ার মাঝে সেতু বলে নিজেদের পরিচয় দিত তারা। বড় বড় কথা বলতো, বড় বড় স্বপ্ন দেখত। কিন্তু আজ সেই তুরস্ক এমন অবস্থায় দাঁড়িয়ে আছে যে খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে। দেশের মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার আগে 10 বার ভাবছে, আর সরকার কথার ফুলঝুরি দিয়ে বাস্তবতা ঢাকার চেষ্টা করছে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে মুদ্রাস্ফীতির দিক থেকে। তুরস্কের অর্থমন্ত্রী খুব আত্মবিশ্বাস নিয়ে বলেছিলেন যে দেশের মুদ্রাস্ফীতি নেমে 2025 সালের শেষে অনেকটাই কমে যাবে। কিন্তু বাস্তবতা তার একদম উল্টো। সরকার নিজেই স্বীকার করেছে যে মুদ্রাস্ফীতি প্রায় আকাশ ছুঁই ছুঁই অবস্থায় চলে গেছে, যা মানুষকে আরও বিপদে ফেলছে। বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে আর মানুষের ক্রয় ক্ষমতা কমছে। একটা সাধারণ রুটির জন্য মানুষকে রাতের বেলা বেকারির সামনে লাইন ধরতে হচ্ছে। এর সঙ্গে আছে তাদের মুদ্রা লিরার ভয়াবহ পতন। ডলারের বিপরীতে লিরার দাম পড়তে পড়তে এমন পর্যায়ে পৌঁছেছে যে আন্তর্জাতিক বাজারে তুরস্কের অবস্থান খুবই দুর্বল হয়ে গেছে। এই অর্থনৈতিক বিপর্যয়ের সবচেয়ে বড় দায় চাপছে প্রেসিডেন্ট এরদোয়ানের ওপর। একসময় নিজেকে বড় নেতা ভাবলেও তার জনপ্রিয়তা এখন নেমে এসেছে খুব নিচে। ভুল নীতি আর ভুল সময়ের সিদ্ধান্ত তুরস্ককে কোণঠাসা করে ফেলেছে। আরেকদিকে তুরস্কের পুরনো রাজনৈতিক অবস্থানও এখন তাদের বিপদ বাড়িয়ে দিচ্ছে। অনেক সময় তুরস্ক ভারতের বিরুদ্ধে সরাসরি বক্তব্য দিয়েছে, কাশ্মীর সহ নানা বিষয়ে ভারতকে ছোট করে দেখানোর চেষ্টা করেছে। সেই আচরণ ভারত ভুলে যায়নি। আর তাই আজ যখন তুরস্ক ভারতের কাছে শস্য চাইছে, তখন ভারত নিশ্চুপ। তুরস্ক নাকি গত মাসে 3 বার ভারতের কাছে চিঠি পাঠিয়েছে চাল, ডাল, গম সহ নিত্যপণ্যের জন্য সাহায্য চেয়ে, কিন্তু ভারত কোনো জবাব দেয়নি। কোনো জাহাজ যায়নি, কোনো কার্গো প্লেনেরও অনুমতি মেলেনি। মজার ব্যাপার হলো, ভারত শস্য রপ্তানি বন্ধ করেনি, বরং রাশিয়া, সৌদি আরব, ইউএই, ইসরায়েল সহ অনেক দেশেই ভারত স্বাভাবিকভাবে শস্য পাঠাচ্ছে। শুধু তুরস্কের দরজাটাই বন্ধ। এটা আসলে ভারতের কূটনৈতিক বার্তা, যে দেশ ভারতের আত্মসম্মানকে আঘাত করেছে তাকে এখন অগ্রাধিকার দেওয়া হবে না। আন্তর্জাতিক সম্পর্ক শুধু ভাষণ দিয়ে চলে না, কাজ দিয়েই তার প্রমাণ দিতে হয়। তুরস্কের সমস্যার আরেক কারণ প্রকৃতি। খরা আর খারাপ আবহাওয়ার কারণে তাদের ফসল উৎপাদন ভীষণভাবে কমে গেছে। সরকারি হিসেবেই দেখা যাচ্ছে যে গত বছরের তুলনায় শস্য উৎপাদন অনেক কম। গমের উৎপাদন উল্লেখযোগ্যভাবে নেমে গেছে, ফলে তাদের নিজের ভাণ্ডার খালি হয়ে যাচ্ছে। মার্কিন সংস্থা ইউএসডিএ জানিয়েছে তুরস্ককে আগের তুলনায় 3 গুণ বেশি গম আমদানি করতে হতে পারে। রাশিয়া তাদের পুরনো সরবরাহকারী ঠিকই, কিন্তু রাশিয়ারও নিজের সীমাবদ্ধতা আছে। তাই তুরস্ককে অন্য দেশের দ্বারস্থ হতে হচ্ছে। কিন্তু সমস্যাটা হলো, যেসব দেশকে তারা আগে অপমান করেছে তাদের কাছেই এখন হাত বাড়াতে হচ্ছে। পাকিস্তান বা চীন এদের কাছে চাইলে পেতে পারে, কিন্তু পণ্যের মান এত খারাপ যে তুরস্কের নিজস্ব দপ্তরই সেই পণ্য বাতিল করে দিয়েছে। তাই ভারতের দরজায় নাড়ানোই তাদের প্রধান আশা। কিন্তু ভারত সেই দরজা খুলছে না। এদিকে ভারতের নিজের অবস্থাও বেশ শক্ত। দেশের গুদামে বিপুল পরিমাণ গম মজুদ আছে, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি। ভারতের অভ্যন্তরীণ বাজার বা রপ্তানিতে কোনো সমস্যা নেই, বরং ভারত এখন বিশ্বের অন্যতম বড় চাল ও গম রপ্তানিকারক দেশ হিসেবে দাঁড়িয়েছে। বাংলাদেশ, মিশর সহ অনেক দেশ ভারতের উপর নির্ভর করেই তাদের খাদ্য সংকট কাটিয়ে উঠছে। এই সময় যখন ভারত তুরস্কের জাতীয় দিবস পুরোপুরি উপেক্ষা করল, তখনই বুঝে যাওয়া গেছিল যে তুরস্কের জন্য ভারতের মন নরম হওয়ার কোনো সম্ভাবনা নেই। ভারত স্পষ্ট জানিয়ে দিল, সম্পর্ক যদি সম্মানের হয় তাহলে সহযোগিতা পাওয়া যাবে, আর যারা ভারতের বিরুদ্ধে দাঁড়াবে তাদের জন্য দরজা বন্ধই থাকবে। তুরস্ক এখন এক অদ্ভুত অবস্থায় পড়েছে। তাদের খাবারের সংকট বাড়ছে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে, মুদ্রার দাম তলানিতে, আর রাজনৈতিক অবস্থান মানুষকে আরও হতাশ করছে। এই অবস্থায় তাদের সামনে দুটো পথ: 1, আগের মতো অহংকার ধরে রাখা; 2, ভারতের সঙ্গে সম্পর্কের ভুলগুলো স্বীকার করে নতুন করে শুরু করা। কারণ আজকের বিশ্বে শস্য শুধু খাদ্য নয়, এটি একটি শক্তিশালী কূটনৈতিক হাতিয়ার। এখন বড় প্রশ্ন দাঁড়াচ্ছে, ভারত কি তুরস্ককে সাহায্য করা উচিত, নাকি যে দেশ অতীতে ভারতের বিরুদ্ধে কথা বলেছে তাকে এখন নিজের পথেই হাঁটতে দেওয়া উচিত? কেউ বলে মানবিক কারণে সাহায্য করা উচিত, আবার কেউ বলে সম্মান যেখানে নেই সেখানে সাহায্যও নেই। আন্তর্জাতিক সম্পর্কের এই সহজ নিয়মই এখন সামনে এসেছে, যেমন কাজ তেমন ফল।
অন্যদিকে চীন ভারতীয় সীমান্তে নাকি রোবট মোতায়েন করেছে এমন একটি ভিডিও নিয়ে এখন অনেক আলোচনা চলছে। ভিডিওতে দেখা গেছে ভারতীয় সেনারা টহল দিতে গিয়ে দূর থেকে চকচকে কিছু একটা নজরে পড়েছিল। প্রথমে তারা বুঝতে পারেননি সেটা কি, পরে ক্যামেরা জুম বাড়িয়ে দেখা যায় ওটা মানুষের মতো আকৃতি, কিন্তু পুরোটা ইস্পাতের মতো চকচকে। দেখলে মনে হয় এটা হিউম্যানয়েড রোবট। রোবটটা চীনের দিকে ছোট রাস্তার পাশে বসে ভারতের দিকেই তাকিয়েছিল। যদিও ভারতীয় সেনাবাহিনী এখনও সরকারিভাবে এই ভিডিওর সত্যতা স্বীকার করেনি, কিন্তু প্রতিরক্ষা সূত্র বলছে ভিডিওটি ভারতের দিক থেকেই তোলা, আর যেটা দেখা যাচ্ছে সেটা সত্যিই রোবট। অনেকে ভিডিওটা দেখিয়ে ভয় দেখাতে শুরু করেছে, যেন চীন এত উন্নত হয়ে গেছে যে এখন তাদের সেনার বদলে রোবটই যুদ্ধ করবে। কিন্তু আসল ঘটনা এমন কিছু নয়, বরং এই রোবট মোতায়েনের পিছনে চীনের বড় ধরনের সংকট লুকিয়ে আছে, যেটা তারা মানুষের চোখ থেকে আড়াল রাখতে চাইছে। চীন আসলে জোর করে হলেও রোবটকে কাজে লাগানোর চেষ্টা করছে, কারণ তাদের নিজেদের সেনাদের নিয়েই বড় সমস্যা চলছে। 2020 সালের গালওয়ান ঘটনার পর চীনের ভেতর থেকেই এমন অনেক ভিডিও বেরিয়েছিল, যেখানে দেখা গিয়েছিল চীনা সেনাদের সীমান্তে পাঠানোর সময় তারা মানসিকভাবে ভয় পাচ্ছে। অনেক যুবক কান্না করছিল, কেউ কেউ আবার সরাসরি পোস্টিং নিতে অস্বীকার করছিল। কারণ চীনে বেশিরভাগ পরিবারে একটাই সন্তান। বাবা মায়েদের মধ্যে ভয় কাজ করে, যদি সন্তান সেনাবাহিনীতে যায় আর সামনের সারিতে পাঠিয়ে দেয় তাহলে বিপদ হতে পারে। তাই তারা চায় না সন্তান সেনাবাহিনীতে যোগ দিক। এ কারণে বড় শহরগুলোতে সেনা নিয়োগ প্রায়ই ব্যর্থ হয়। এসব খবর প্রকাশ্যে আসে না, কিন্তু বাস্তবে পরিস্থিতি খুবই খারাপ। চীনা সেনাবাহিনী তাই নানা প্রতিশ্রুতি দিয়ে যুবকদের আকৃষ্ট করার চেষ্টা করছে। বলে ভালো ভবিষ্যৎ দেবে, ভালো চাকরি দেবে, কয়েক বছর কাজ করলেই জীবন গুছিয়ে যাবে। কিন্তু যখন তাদের তিব্বতের মতো জায়গায় পাঠানো হয়, যেখানে বাতাস পাতলা, শ্বাস নিতে কষ্ট, তখন তারা টিকতে পারে না। অনেকে নিজেই ডিসমিস হওয়ার আবেদন করে। আর যাদের জোর করে পাঠানো হয় তারাও মন থেকে কাজ করে না। এতে চীনের সবচেয়ে বড় সমস্যা তৈরি হয়েছে, পর্যাপ্ত সংখ্যায় প্রস্তুত, মোটিভেটেড, দেশপ্রেমিক সেনা পাওয়া যাচ্ছে না। তাই যুদ্ধের মতো কঠিন পরিস্থিতিতে তারা কতটা টিকতে পারবে সেটাই এখন প্রশ্ন। এই কারণেই চীন বাধ্য হয়ে হিউম্যানয়েড রোবটের দিকে ঝুঁকছে। তাদের ধারণা, যদি ভবিষ্যতে মানুষ না পাওয়া যায় তাহলে রোবটই পাহারা দিতে পারবে। কিন্তু এটি আসলে খুব সীমিত কাজে ব্যবহার করা যায়। রোবট দিয়ে সেনা বদলে ফেলা কোনোভাবেই সম্ভব নয়। আমেরিকা আর ইউরোপ এই জিনিসটা অনেক আগেই বুঝে গেছে। 1970-80 দশক থেকেই তারা যুদ্ধক্ষেত্রে ব্যবহারের মতো রোবট বানাতে চেষ্টা করেছিল। সিনেমায় টার্মিনেটর টাইপের রোবট দেখানো সেই গবেষণার প্রভাবেই। কিন্তু এত গবেষণা আর এত ব্যয় করেও বাদশাহী শক্তি আমেরিকাও আজও পর্যন্ত সফল হয়নি। তারা বুঝেছে একজন সাধারণ পদাতিক সৈনিক যেভাবে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, ভূখণ্ড চীনে চলাফেরা করতে পারে, বিপদ বুঝে প্রতিক্রিয়া দিতে পারে, রোবট তা করতে পারে না। আর সেটা আরও 100 বছরেও সম্ভব হবে কিনা তা বলা কঠিন। শেষমেশ আমেরিকা আর ইউরোপ যা করেছে, তারা রোবটে টাকা খরচ না করে বরং সেনাদের বেতন, সুযোগ সুবিধা বাড়িয়েছে। সেনারা ভালো আয় পায়, ভালো ভবিষ্যৎ পায়, অবসরের পরে চাকরি পায়, পরিবারও নিরাপত্তা পায়। ফলে তারা আগ্রহ নিয়ে সেনাবাহিনীতে আসে আর তাদের মানব শক্তির সংকটও দূর হয়। চীনা অভিজ্ঞ সামরিক বিশ্লেষকরাও সরকারকে বহুবার পরামর্শ দিয়েছে, রোবট বানিয়ে কোনো লাভ হবে না, আগে মানুষের মনোদল ঠিক করুন, সেনাদের সম্মান, বেতন আর সুবিধা বাড়ান, দেশপ্রেম বাড়ান। কিন্তু সেখানে তো তোষামোদ এত বেশি যে কেউ সঠিক কথা বললেও তা গুরুত্ব পায় না। কিছু লোক ক্ষমতাসীনদের খুশি করতে বলে, রোবট বানালে নাকি নজরদারি দুর্দান্ত হবে, ভুল হবে না, বিশ্বে সুনাম বাড়বে। শোনার মতো কথা হলেও বাস্তবে এর মূল্য প্রায় শূন্য। আমাদের দিক থেকে ভাবলে অবশ্য বিষয়টি তেমন খারাপও নয়, কারণ চীন যত বেশি রোবট মোতায়েন করার চেষ্টা করবে, মানব সেনা তত কম থাকবে। আর যুদ্ধক্ষেত্রে রোবটকে বোকা বানানো মানব সৈন্যের জন্য খুব কঠিন নয়। ভারতীয় সেনারা বরং আমেরিকার মতো পথেই এগোচ্ছে। প্রযুক্তিকে সৈনিকদের হাতে শক্তি হিসেবে ব্যবহার করছে, কিন্তু পুরো ভরসা প্রযুক্তির উপর রাখছে না। চীন ঠিক উল্টো পথে হাঁটছে, আর এর ফল একদিন তাদের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। অনেকে আজও বলে যে চীন রোবট এনে সবকিছু পাল্টে দেবে, প্রযুক্তিতে সবাইকে হারিয়ে দেবে। কিন্তু যারা এভাবে বলে, অনেক সময় দেখা যায় তারা বাস্তব সামরিক পরিস্থিতি কী, যুদ্ধক্ষেত্র কিভাবে কাজ করে, এগুলো ভালোভাবে বোঝে না। রোবট এখনও নজরদারি ছাড়া আর কোনো গুরুতর কাজে ভূমিকা রাখতে পারে না। যুদ্ধ করা তো দূরের কথা। শেষমেশ আবারও বলে রাখা দরকার, ভারতীয় সেনাবাহিনী এখনও এই ভিডিও সত্যতা সরকারিভাবে ঘোষণা করেনি। ভবিষ্যতে যদি নতুন কোনো তথ্য বা ভিডিও আসে, তখনই নিশ্চিত করে বলা যাবে ঠিক কী ঘটেছে।